সম্মানীয় দুই বিধায়ক, বরিষ্ঠ নেতৃত্ব আমাদের দলের আদরণীয় শ্রী রতন চক্রবর্তী মহোদয় এবং আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট শ্রী রামপদুল্লাহ মহোদয়। গত দুদিন আগে কংগ্রেস দল থেকে, কংগ্রেস দলের তো আবার বিভিন্ন বুথ রয়েছে, সে একটা বুথ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিগত 25 বছর যে সরকার চলছিল প্রচ্ছন্ন যাদের মদতে, তাদের সেই পরিবর্তনটা সহ্য হচ্ছে না। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের এই প্রথম কেন্দ্র এবং রাজ্যের প্যারালাল একটা সরকার চলছে, যে সরকারের উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্ট। আমাদের রাজ্যের যুবা মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী গত 6 মাস ধরে ওনার ক্যাবিনেটকে নিয়ে, ওনার গোটা এমএলএদেরকে নিয়ে ত্রিপুরা রাজ্যে বিগত দিনে মুষ্টিমেয় লোকদের উন্নয়নের কথা সরকার ভাবত। বর্তমানে মুখ্যমন্ত্রী উনি পুরো টিমকে নিয়ে 37 লক্ষ ত্রিপুরাবাসীর উন্নয়নের জন্য উনি কাজ করছেন। কিন্তু কিছু লোকের সেই কাজটা আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে সমর্থন করবে, ওনারা খুশি হবেন যে উন্নয়ন হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দিল্লির সঙ্গে যোগাযোগ করে যে নতুন নতুন প্রকল্প নিয়ে আসছেন, সেটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য নির্লসভাবে প্রত্যেকে চেষ্টা করছেন। সেই দিকে না গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য কৌশল চালিয়ে যাচ্ছেন। তার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন, আমাদের আদরণীয় যিনি সুবক্তা তথ্যভিত্তিক বক্তব্য রাখেন দাদা আদরণীয় শ্রী রতন চক্রবর্তী, তাকে আমার শ্রদ্ধেয় সংবাদ জগতের বন্ধুরা, প্রতিবাদী ইতিমধ্যে আপনারা বলেছেন যে আজকের বিষয়বস্তুটা কি। আসলে এই দেশের সংবিধান যারা রচনা করেছিলেন, সংবিধান রচয়িতারা বোধহয় স্বপ্নেও ভাবেননি যে সংসদীয় গণতন্ত্রের দুটো দিক লক্ষ্য করে তারা শাসক দল এবং বিরোধী দলের কতগুলি লক্ষণ রেখা দিয়ে দিয়েছিলেন, কতগুলি ডাইরেক্টিভস ছিল যে বিরোধিতা করবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে, এবং কোন অবস্থাতেই সেটা যাতে জনগণের বিরোধী বা উন্নয়ন বিরোধী বা দেশ বিরোধী না হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 72 বছর হয়েছে স্বাধীন হয়েছে, আমরা দেশ স্বাধীন হয়েছে, তো এখনো বিরোধী দলের যে ভূমিকা সেটা সঠিকভাবে বিভিন্ন রাজ্যে পালিত হয় না, এবং আমাদের রাজ্য সে একই ঘটনা ঘটে চলেছে। এই সরকার পরিবর্তনটা অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি। আমি জানি ক্ষমতায় থাকলে এটা স্বাভাবিক, কিন্তু এর অর্থ এই নয় যে জনগণকে বিভ্রান্ত করে কতগুলো অসত্য তথ্য দিয়ে এই সরকারের ভাবমূর্তি এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন, যিনি দিন রাত এক করে খেটে চলেছেন। আমরা দীর্ঘদিন রাজনীতিতে আছি, মন্ত্রিত্ব করেছি, এমএলএ হয়েছি, দলের সভাপতি হয়েছি, বিভিন্ন দায়িত্বে ছিলাম দীর্ঘকাল এই রাজ্যে, কারণ এই রাজ্যে আমাদের জন্য স্বাভাবিকভাবেই যেটা এই 6 মাসে আমি লক্ষ্য করেছি বা তার আগে একটা বছর, 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীজি আসার পর উত্তর পূর্বাঞ্চল যেভাবে অবহেলিত ছিল, আমরা শুধু দেখেছি বহু অনুনয় বিনয় করে কংগ্রেসি মন্ত্রী এলে পরে খেয়ে দিয়ে ঘুরে মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে চলে যেতেন। কিন্তু এবারই প্রথম অভিজ্ঞতা হলো যে এমন একজন প্রধানমন্ত্রী এসছেন যিনি সংখ্যাতত্ত্বের দিকে না গিয়ে, কারণ আগে কংগ্রেস হিসেব করতো সেন্ট্রালের ক্ষমতায় থাকতে গেলে আমার কটা এমপি দরকার এবং কাদের বেশি প্রয়োজন, তো সেই হিসেবে তারা লেফট ফ্রন্টের সহায়তা নিয়ে এই রাজ্যে যা খুশি ঘটে চলুক না কেন বা নর্থ ইস্টের যাই হোক না কেন আমার ত্বকটা আমার বাঁচিয়ে রাখতে হবে। যার জন্য দেখা যায় যে এই রাজ্যের অনুন্নয়নে, দুর্নীতিতে কোনো ব্যাপারেই আমরা যতবারই প্রশ্ন করতে গিয়েছি ততবারই আমরা ব্যর্থ মনোভাব হয়েছি। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে কথা, যে আমাদের প্রাক্তন বিধায়ক
যে প্রশ্নটা তুলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দীর্ঘদিন তিনি বিধানসভায় ছিলেন, তার কাছ থেকে আরো অনেক বেশি দায়িত্বশীল কথা আমরা চেয়েছিলাম। কারণ কংগ্রেস এখন স্ক্রিপ্ট পড়ায় অভ্যস্ত হয়ে গেছে। স্ক্রিপ্ট লিখে না, দেখুন মানস সরোবরে গিয়ে রাহুল গান্ধী ফেরার পর তাকে যখন লাখনৌতি প্রশ্ন করা হলো যে মানস সরোবরে যাত্রার ফলাফল সম্পর্কে বা দেশবাসীকে কি বলবেন, সে লিখিত স্ক্রিপ্ট ছাড়া এটা গোপালবাবুকে কেউ স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছেন এবং সেটাই তিনি সেখানে আউড়ে গেছেন। ঘটনা হচ্ছে এই ইস্যুটা কি বলেছে যে এই ঠিকাদারি কাজ বিনা বাড়াতে বিনা টেন্ডারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী মিলে এটা দিয়ে দিয়েছে। কথাটা একেবারেই অসত্য এবং উল্টো দিক থেকে এসছে। এখানে যাই হোক, আমরা এই নর্থ ইস্টের নেগলিজেন্সির বিক্ষোভ নেগলিজেন্সির পরে আমরা দেখলাম মোদীজি এসে বললেন যে আমি অষ্টলক্ষ্মী দিতে চাই এবং তার মধ্যে ত্রিপুরার জন্য হীরা, হাইওয়েজ, হাইওয়েজ, রেলওয়েজ এন্ড এয়ারওয়েজ। ইতিমধ্যে আপনারা জানেন এয়ারওয়েজ নেটওয়ার্ক হয়ে গেছে, হাইওয়েজ চলছে, এয়ারওয়েজের রেলওয়েজ এবং এয়ারওয়েজ কমপ্লিট হয়ে গেছে সব স্টেট ক্যাপিটাল হিসেবে, এবং হাইওয়েজ চলছে। এর মধ্যে ত্রিপুরাকে আরো বেশি শক্তিশালী করার জন্য 6টা ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে দেওয়া হয়েছে। মোদীজি যেটা করেছেন 853.81 কিলোমিটার, এবং সামনের দিনে আরো 4টে ন্যাশনাল হাইওয়ে দেওয়ার জন্য 229 কিলোমিটার ইতিমধ্যে প্রিপারেশন চলছে। দ্যাট মিনস 1082.81 কিলোমিটার ত্রিপুরার ন্যাশনাল হাইওয়ে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে উদয়পুর থেকে সাবরুম রীতিমতো গর্বের এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনার হাইওয়ে তৈরি হয়েছে। তারা অভিযোগ তুলেছেন, আচ্ছা যাই হোক, আমি অন্য কিছু বিষয় বলে নিই। আমাদের এই প্রজেক্টগুলো যখন চলছে, এটা প্রেরোগেটিভ অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, তারা মিলে এই কাজটা করেন। নরেন্দ্র মোদীজি দক্ষতা বাড়ানোর জন্য এবং আরো বেশি এফেক্টিভনেস আনার জন্য একটা সংস্থা তৈরি করলেন, সরকারি কেন্দ্রীয় সরকারি সংস্থা NHIDCL, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটার একটাই উদ্দেশ্য ছিল এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস বাড়ানো, যাতে রোড কনস্ট্রাকশন গুলো বেসিক্যালি জিওগ্রাফিক্যাল ডিফিকাল্ট এরিয়া এবং বর্ডার এরিয়াগুলোর জন্য এটা করা হয়েছে। এটা ফাস্ট ট্র্যাক, এটা হচ্ছে ফাস্ট ট্র্যাক রোড কনস্ট্রাকশন ট্রান্সফর্মিং ইন্ডিয়া। দেশের বিকাশের জন্য, যেমন বিশেষ বিশেষ কেসগুলোকে তাড়াতাড়ি করার জন্য মাননীয় এবং মহামান্য আদালত যেভাবে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেন, তিনি সেভাবেই আমাদের ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির জন্য, দক্ষতা এবং উৎকর্ষতা বাড়ানোর জন্য, রাষ্ট্রের বিকাশের জন্য তিনি এই ফাস্ট ট্র্যাক রোড কনস্ট্রাকশন এন্ড ট্রান্সফর্মিং ইন্ডিয়ার ব্যবস্থা করলেন। মাত্র 48 মাসে, মানে আনপ্রেসিডেন্টেড যে ঘটনা এই 72 সালের মধ্যে হয়নি, মাত্র 48 মাসে নর্থ ইস্টের চেহারা ধীরে 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 তিনি বলতে দিচ্ছেন। সেখানে এই হিসেব তার মাথায় নেই, ছিল না, যার জন্য তিনি বলেছেন অ্যাক্ট ইস্ট, নট লুক ইস্ট। এখান থেকে কটা সিট এমপি যাবে তা নিয়ে আমার সরকার হবে কি হবে না সেটার বিষয় না। আসল কথা, দেশের একটা অংশ যদি উন্নতির বাইরে থাকে, উন্নয়নের বাইরে থাকে, তাহলে দেশকে উন্নত হয়েছে এটা বলা যাবে না। তো এখানে মেইনলি কাজ করছে NHAI এবং NHIDCL। বেসিক্যালি যে কথাটা বলা আজকে দরকার সেটা হচ্ছে NHIDCL ইজ নট এ কন্ট্রাক্টর। কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিতে হয়, বরাদ দিতে হয়, টেন্ডার কল করতে হয়। ইট ইজ এ ফুলি ওন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কর্পোরেশন, যেটা ওয়ার্ল্ড ক্লাস রোড নেটওয়ার্ক তৈরি করার জন্য বিশেষ করে বর্ডার স্টেটগুলোতে কার্যকরী ভূমিকা তারা নিচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে যে ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট যারা করেছে ত্রিপুরায় 2 দশক ধরে, 2 যুগ ধরে,
কংগ্রেস সেন্টারে থাকার জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এবং এখানেও আমি আপনাদের তো আর উপদেশ দিতে পারি না, আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা আমাদের কাছ থেকে না জানলেও আপনারা অনেক কিছু জানেন হচ্ছেন। আপনারা দেখেছেন আমার দুর্ভাগ্য, বনমালীপুর থেকে আমিও দুবার নির্বাচিত হয়েছি, মন্ত্রী হয়েছি। আমি যাওয়ার পর থেকে আমি থাকা পর্যন্ত একটা খুনের ঘটনা হয়, তারপরে এতগুলো খুন হলো, কোনো একটারও সুরাও হলো না, গ্রেপ্তার হলো না বহু কেসে। সেদিন কিন্তু তিনি বিধায়ক থাকা অবস্থায় কোনোদিন কিন্তু একটা সিবিআই তদন্তের দাবি করেননি। আজকে একটা অন্য প্রসঙ্গ নিয়ে এবং যেই ত্রিপুরা রাজ্য আজকে উন্নত মানের রাস্তাঘাট না থাকার ফলে ত্রিপুরার জনগণ যে করে ভুগছে সেটার দিকে দৃষ্টি না দিয়ে তিনি আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে তার জামানত কুড়িয়ে মাথার ভারসাম্য কিছু হারিয়েছেন বলে আমার মনে হয়। না হলে এভাবে তৈরি করা স্ক্রিপ্ট করে একটা অসত্য তথ্য তিনি এই রাজ্যবাসীকে দিতেন না। আসলে এটা হচ্ছে রাজনীতিতে বেশি ওঠার জন্য, জনসমক্ষে আসার জন্য, আরেকটা মানে খড়কুটো যাই পাই আঁকড়ে ধরি, সেই উদ্দেশ্যেই সেটাকে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আপনারা বিশেষ করে মিডিয়ার বন্ধুরা জানেন যে দীর্ঘকাল এই জগহরিপুর অঞ্চল বা গোলবাজার অঞ্চলের, আমি যেহেতু এলাকার স্থানীয় আমি জানি, ত্রিপুরা রাজ্যের নেশার বিরুদ্ধে যে অভিযান, ওই অঞ্চলগুলো আজকে ফেন্সিডিল কারবারিদের সর্বরাজ্য এবং বিভিন্ন এজেন্টরা, পলিটিক্যাল এজেন্টরা এগুলোকে মদত দিয়ে এসছে। এটা বুঝতে কারো বাকি নেই যে আজকে এই কণ্ঠস্বর কেন আসছে, কেন মুখ্যমন্ত্রীর ভাবমূর্তির উপর আঘাত আনার জন্য সরকারকে কালিমা দেওয়ার জন্য চেষ্টা চলছে। এটার পেছনে সমস্ত এশিয়ার আপনার মাদক কারবারিরা সক্রিয়। এখানে একটা জিনিস আমাদের দেখা খুব দরকার যে ট্রান্সপারেন্সির জন্য, ফেয়ার ইউজ অফ প্রসেসের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি যেটা করেছেন, সেটা ডিফারেন্সটা হচ্ছে এজেন্সি এবং কন্ট্রাক্টরের মধ্যে। কন্ট্রাক্টরকে ঠিকাদারি দিতে হয়, এজেন্সিকে দিতে হয় না, কারণ এজেন্সি একটা অর্গানাইজেশন entrusted and responsibility by the government to undertake a certain task। বিশেষ দায়িত্ব দিয়ে এই সংস্থাটিকে তৈরি করা হয়েছে, যার জন্য ফান্ড দেওয়ার ক্ষেত্রে এখানে রাজ্য সরকারের তো কোনো ভূমিকার প্রশ্নই উঠে না, সেটা অটোমেটিক্যালি বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট তার সংস্থার মাধ্যমে চলে যায়। এনএইচআই ডিসিএল একটা এক্সপার্ট সংস্থা যেটাই ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে। সে যখন কাজ করবে তার স্বচ্ছতার জন্য সে ফেয়ার প্রসেস নেবে, সে টেন্ডার ইস্যু করবে। টেন্ডারটা ফ্লোট করবে কারা? ওই এনএইচএসডিসিএল যারা কাজটা শুরু করবে তারা, এবং আলটিমেটলি তারা যখন লোড বেশি হবে তখনই আমাদের স্টেট এজেন্সি যেটা পিডব্লিউডি করেন, আপনারা জানেন পিডব্লিউডির উপর প্রচন্ড লোড আছে, যার জন্য পরবর্তী সময় তার মেইনটেনেন্স এবং অন্যান্য কিছু ডাউনস্ট্রিম কাজগুলোকে পিডব্লিউডিকে দিয়েই করাবে বলে আমাদের বিশ্বাস, এবং এটাই হয়, অতীতেও তাই হয়েছে। কারণ যে কাজটা উদয়পুর থেকে সাবরুম পর্যন্ত হয়েছে তার একটা অংশ পিডব্লিউডি এখনো ডিপিআর আমরা প্রস্তুত করে দিতে পারিনি, কারণ এত বেশি লোক। প্রত্যেকটি এলাকায় যান, আমি কয়েকবার থেকে নির্বাচিত হয়েছি, একটি রাস্তাও ভালো নেই, ভাঙা চোরা, কর্দমাক্ত, গর্ত, বিভিন্ন অবস্থাগুলোকে সারা ত্রিপুরার রাস্তাঘাট রয়েছে, যেটা আমাদের পক্ষে বিশেষ মাথা ব্যথার কারণ। তারপরে বিশাল প্রাকৃতিক দুর্যোগ যেটা রাস্তাঘাটগুলোকে আরো সর্বনাশের পথে ঠেলে দিয়েছে, যেটা আমার বিরোধী দলের বন্ধু মানতে চাননি যে ত্রিপুরার বড় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। আসলে যেটা এই বেসলেস এলিগেশন গুলো দিয়ে হাস্যকর করে তুলছেন বিরোধী দলের ভূমিকা, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত তারা ফিরে আসতে চাইছেন ক্ষমতার ট্র্যাকে। আসলে আমরা তো কংগ্রেস করেছি, কংগ্রেস দল দীর্ঘকাল করেছি, কিন্তু কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বে এমন কিছু মানুষ ছিলেন যে যারা মনে করতেন যে ক্ষমতায় না গিয়েও যদি সবকিছু পাওয়া যায় তাহলে শুধু বিধায়ক হলেই তো যথেষ্ট। যে কারণে আজকে দীর্ঘকাল সিপিএম এর অত্যাচারের পরেও তারা বিরোধী দলকে শক্তিশালী কোনো দিশা দেখাতে পারেননি, যার ফলে 25 বছর এই রাজ্যের মানুষ তিল তিল করে নিঃশেষিত হয়েছে
এবং শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে তারা একটা অবাক করার মতো কাণ্ড করেছে, যেটা মানে ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে অত্যন্ত বিরল না, আমার মনে হয় একমাত্র ব্যতিক্রমী ঘটনা। কারণ যাদের হাতে একটা কোনো ফরম্যাট ছিল না, না এডিসি, না গ্রাম পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ, না বিধানসভার সদস্য, না পার্লামেন্ট, না মিউনিসিপ্যাল কর্পোরেশন, না কোনো নগর পঞ্চায়েত, কিচ্ছু ছিল না। সরাসরি লড়াই করে এইভাবে ক্ষমতায় আসা, এটা একদমই নতুন ঘটনা ভারতবর্ষের রাজনীতি। যাই হোক, পিডব্লিউডি ডিপার্টমেন্টের যে ম্যাসিভ দায়িত্ব আছে তারা তা পালন করছেন, এবং আপনারা জানেন যে 13,000 কিলোমিটার রাস্তা অ্যাক্রস দি স্টেট, যেটা কানেক্ট করবে ডিস্ট্রিক্ট এবং ভিলেজকে, যেটা গত 40-45 বছর ধরে অবহেলিত ছিল ত্রিপুরা, নর্থ ইস্টের বিভিন্ন স্টেটে, আজকে সেটা রিকনস্ট্রাকশনের জন্য, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য মোদিজি যে অভূতপূর্ব মানে ব্যবস্থা নিয়েছেন, আমরা তার জন্য কোথায় কৃতজ্ঞ থাকব। আসলে ডেভেলপমেন্টের সঙ্গে আপোষ করা যায় না, এই সত্যটা ওরা এখনো উপলব্ধি করেনি। আমরা ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই একটা গুজব রটানো, হতাশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং যুব সমাজকে নেশামুক্ত করার যে কাজ শুরু হয়েছে সেটাতেও বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা, এগুলো তারা করে চলেছে। যাই হোক, আমরা বিশ্বাস করি যে এই এজেন্সি যখন কাজ শুরু করবে, পিডব্লিউডি ডিপার্টমেন্টকে যথাসময় তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। আর যেটা বলা হচ্ছে যে পিডব্লিউডি কে বাদ দিয়ে এটা করা হচ্ছে, নো, there is no work granted to them for maintenance of national highways, is mere propaganda of vested interest. কাহিনী স্বার্থবাদীদের মহল থেকে সেগুলো ছড়ানোর চেষ্টা হচ্ছে, এবং উনি সেই ঘটনাটাই করেছেন। এবং যেভাবে অ্যালোকেশন বাড়িয়ে, ফান্ড বাড়িয়ে রোড কনস্ট্রাকশন গুলোর জন্য এতগুলো ন্যাশনাল হাইওয়ে, 10টা ন্যাশনাল হাইওয়ে ঘোষণা দিয়েছেন, এটা ইতিহাসে আর কোনোদিন ঘটেনি ত্রিপুরার কাছে। তো আমরা সেই জন্যই বলছি যে অনারেবল পিএম নরেন্দ্র মোদীজি যে ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য নর্থ ইস্টে কাজ করছেন, সেখানে 2-3 বছরের মধ্যে আমরা এর সুফল আমরা পাবো, যার ফলে ঠিক উদয়পুর থেকে সাতগুনার রাস্তা যেমন হয়েছে, সেখানে মানুষের ভ্রমণের সুবিধা, যার জন্য ট্যুরিজম ডেভেলপমেন্ট হবে, ট্রেড অ্যান্ড কমার্স, বাণিজ্য তরতর করে এগিয়ে যাবে উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো অসুবিধে ছাড়া। এই উন্নয়ন মানুষের জীবনকে আরো সুন্দর করবে, আরো উৎকর্ষময় করে তুলবে। তো এই জিনিসটাতে অপোজিশনের সহায়তা পাওয়ার কথা ছিল, সংবিধান রচয়িতা এইভাবেই স্বপ্ন দেখেছিলেন, কিন্তু উল্টো তারা সেখানে এটাকে বন্ধ করার বা এটাকে আটকানোর জন্য বিভিন্ন অপপ্রয়াস করছেন, যেটা জনগণের সামনে আপনাদের মাধ্যমে উন্মোচিত হবে। কারণ আমরা সবার মনে রাখতে হবে যে আমরা এই ত্রিপুরার ছেলে মেয়ে, এই রাজ্যের ভালো হলে আমাদের সবার ভালো হবে। এখানে নোংরা বা ক্ষুদ্র রাজনীতি বা পার্টিগত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সবার চলা উচিত, এটা জন্য আমাদের। এবং আমাদের সৌভাগ্য যে এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, যে যার নেতৃত্বে আমরা ভ্রষ্টাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটা সুশাসন আমরা দেওয়ার জন্য প্রয়াস করেছি। এটাকে কালিমালিপ্ত করার জন্য এবং নরেন্দ্র মোদীজি যে সবকা সাথ সবকা বিকাশ যে সন্দেশ দিয়েছেন, সেটাকে মূল মন্ত্র ধরে তিনি রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে তার টিম নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটাকে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী যে আরেকটা বড় ড্রাইভ দিয়েছেন, এটাই বোধহয় তার অন্যায় হয়েছে। কারণ এ রাজ্যে দীর্ঘ সময় 7.5 লক্ষ বেকারকে যারা ঘুম পাড়িয়ে রেখেছে, এটা মার্ক্সবাদের আদর্শ গুলি পচিয়ে না, নেশার মধ্যে ডুবিয়ে রেখে যুব শক্তিকে প্রতিবাদী হতে দেয় না। মুখ্যমন্ত্রী যে একটাই বোধহয় অন্যায় করেছেন, যে সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন প্রশাসনে যারা চালাচ্ছেন, তারা অবাক হয়েছেন, তারা সাধুবাদ জানিয়েছেন যে ত্রিপুরা সরকার, তাহলে আগের সরকার ঘুমিয়েছিল,
6 মাসের মধ্যে 50,000 কেজি গাঁজা যে রাজ্য থেকে উদ্ধার হয়েছে, একই প্রশাসন, একই পুলিশ, একই অফিসার, শুধু মন্ত্রিসভা বদল হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী যে অন্যায় করেছেন, ত্রিপুরার ছেলে মেয়েদের আজকে মানে ভ্রষ্টাচার মুক্ত এবং নেশা মুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করে বিজেপি ক্ষমতায় এসছে, সেদিকে নিয়ে যাচ্ছেন বলে তাদের গাত্রদাহ হচ্ছে, বসা হচ্ছে। সেই জন্য একটা ধান্দাবাজরা যারা বিভিন্নভাবে লুটপাট করে ধান্দা করে আজকে এই রাজ্যটাকে লুটেছে, তারা আজকে এই জিনিসটা সহ্য করতে পারছে না, বিভিন্নভাবে নষ্টানি করছে এবং তাদের এজেন্ট হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে ব্যবহার করার চেষ্টা চলছে এবং তারই অঙ্গ হিসাবে এই ধরনের অপপ্রয়াস বা অপপ্রচার ওরা চালাচ্ছে। তো আমরা সবচেয়ে বেশি দুঃখ পাই যখন দেখি, কারণ কংগ্রেসে অনেক বড় বড় নেতা ছিলেন, অনেক ত্যাগীরা ছিলেন, অনেকে সহিংসতা ছিলেন, কিন্তু সেই দলে ইউপিএ 2 এসে যখন ভ্রষ্টাচারে ডুবে গেল, মাটির নিচে কয়লা কেলেঙ্কারি, মাটির উপরে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি, আকাশে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, তারা এখন খুঁজছেন কিভাবে এই ধরনের একটা আরোপ এই মোদিজির সরকারের উপর চাপিয়ে দেওয়া যায়, যা আপনারা 48 বছরের শাসনে করতে পারেননি। আজকে অবাক বিস্ময় পৃথিবী দেখছে যে 48 মাসে মোদিজি কোন উচ্চতায় দেশকে নিয়ে যাচ্ছে, কার জন্য? উনি কি ত্রিপুরা রাজ্যে যখন দিয়েছিলেন সেকশন এই রেল লাইন, এটা বিজেপি চলার জন্য? আন্তর্জাতিক বিমানবন্দর বিজেপির লোক শুধু প্লেনে চলবে? যারা ব্রডগেজ লাইন হয়েছে কাদের জন্য? এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, এগুলো তো রাজ্যের উন্নতির জন্য। এই যে ঘর দিয়েছেন, গ্যাস দিয়েছেন বিনামূল্যে, আজকে আমরা ক্ষমতায় এসেছি, আমাদের লোকদের নাম নেই, আমরা গ্যাস দিচ্ছি কাদের? সিপিএম আর আমাদের লিস্ট করা যে মানুষ, ওদের সঙ্গে মিছিলে হেঁটেছে, এর মধ্যে অনেকে আমাদের ভোট দিয়েছে, কিন্তু অনেকে চিহ্নিত আছেন যে যারা বামফ্রন্টের লোক হিসেবে পরিচিত, আমরা দিচ্ছি তাদের। কারণ তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এই সরকারও সেই লক্ষ্যে চলছে। এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদের জায়গা আমরা রাখিনি, যার জন্য আমরা সেভাবে কাজ করে চলেছি। কারণ দুর্নীতি এবং দারিদ্র, এই ডিডি স্কোয়ারকে দূর করতে গেলে ওই চিন্তা ভাবনা নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এগিয়ে চলেছে। আমি আশা করব যে যেভাবে রাজ্যে কাজ চলছে, আমি জানি অনেকে বলা হচ্ছে কি পেয়েছো, কোথায় চাকরি, কোথায় সুযোগ, কোথায় সুবিধা, কিচ্ছু পাওনি, একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আরেকটা ভয়ঙ্কর সংবাদ এই রাজ্যের মানুষের জন্য আছে, যেটা আপনাদের মাধ্যমে আমি দিতে চাই। কেন্দ্রীয় গৃহমন্ত্রক অত্যন্ত উদ্বিগ্ন। মায়ানমারের রাজধানীতে বসে এশিয়ার টপ কিংপিনরা, ড্রাগ পেডলার্সরা মিটিং করেছে এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যেভাবেই হোক ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এলিমিনেট করতে হবে। তারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রক জরুরি মিটিংয়ে বসে, এবং এই রাজ্যের হোম ডিপার্টমেন্টও আজকে অ্যালার্ট এবং অ্যাওয়্যার যে কোনোভাবেই আমাদের যে স্বপ্ন যেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সবল কাঁধে চেপে ত্রিপুরা যে নতুন যাত্রা শুরু করেছে, আমরা জানি বিস্তর বাধাবিঘ্ন আসবে, এমনকি তার প্রাণনাশের পর্যন্ত আজকে এই নেশাকারীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা বিভিন্নভাবে সিপিএম এর অনৈতিক কাজকে সায় দিয়েছে, যারা বাংলায় গলাগুলি করে, কেরলে আর ত্রিপুরায় লড়াইয়ের চেহারা দেখা, এই বিচারী দলের নেতাদের মানুষ ভালো করে চিনে গেছে, যার কারণে গত নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। এই ভরাডুবির কারণ বিশ্লেষণ করে তাদের বোঝা উচিত ছিল যে আমরা কেন জনগণের কাছ থেকে সরে যাচ্ছি। সুবিধা ভোগ করা, আরে নিজের আয়নায় চেহারা দেখে তারপর অভিযোগ তোলো, কাছের ঘরে বসে ঢিল ছুললে কি হয় সেটা তো জানা। আজকে যাদের সাহায্যে নেশাকারীরা ফুলে ফেপে উঠেছে, যাদের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তদন্ত তো তাদের জন্য হওয়া দরকার। এটা কিসের তদন্ত হবে? এটা কোনো বেসই নেই। সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে, সে যখন কাজ শুরু করবে তখন সে টেন্ডার ডাকবে, কাকে ডাকবে, কে কাকে দেবে, কে এটার মেইনটেনেন্স করবে, দে উইল ডিসাইড। তো কাজেই আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে
এই রাজ্যের মানুষকেও সতর্ক থাকতে বলবো যে যারা এই জিনিসগুলো করছে তারা যাতে আগামী দিন ক্ষমতায় ফিরে না আসতে পারে। তাদের চেহারাটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কারণ বিশেষ করে দুঃখ হয় কংগ্রেস নেতাদের জন্য, যারা তামাক খেয়েছে সিপিএম এর মতো, মানুষের জন্য মানুষকে কাঁদিয়েছে, ঘর ছাড়া করেছে, খুন হতে দেখেছে। ৪৪,০০০-এর উপর মানুষের খুনের পরেও রক্তাক্ত পশ্চিমবাংলায় হাত মিলিয়েছে সিপিএম এর সঙ্গে। কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। দুঃখ হয়, কারণ আমিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলাম। কাজেই তাদের মানসিকতা তিনটে, একটা হচ্ছে আটকানা, আটকানা এবং ভটকানা। এই তিনটে ইস্যুর উপর এই বিরোধীরা চলছে। কাজে আমি তাদেরকে বলবো আপনাদের মাধ্যমে এগুলো থেকে বিরত হওয়া। কারণ যে স্ক্যাম তারা আবিষ্কার করছেন এটা কোনো স্ক্যামের ঘটনাই হতে পারে না। আজকে ভাজপা কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার চালাচ্ছে, মানুষের কাছে সরাসরি আমরা দায়বদ্ধ। এখানে আমাদের মিছিল করার কোনো ব্যাপার নেই। কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তারপরেও কেন্দ্রীয় বিরোধী আওয়াজ তুলে মানুষের সামনে নিজেদের চেহারা পরিষ্কার করা একটু সময় লাগছে। আমরা যেটা বলেছি আমাদের ভিশন ডকুমেন্টে, আমরা একটা একটা করে সবগুলো প্রতিশ্রুতি আমরা পূরণ করি এবং 5 বছর পর আমরা সেই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাব যে আমরা যা বলেছিলাম তা কতটুকু করেছি। এটা দেখে আপনারা আমাদের সমর্থন করুন, নাইলে আপনারা সমর্থন করবেন না। আজকে এই জিনিসগুলো বলার জন্যই আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে 48 মাসে যে সরকারের বিরুদ্ধে কোনো ভ্রষ্টাচারের অভিযোগ নেই, 6 মাসে বিপ্লব দেবের সরকার যে শক্ত কদম উঠিয়েছে, সে 100 দিনের কাজের পর্যন্ত ডকুমেন্ট দেয়, যেটা কোনোদিন আমি এত বছর রাজনীতি কাউকে করতে দেখি। তো সেই কারণে বলছি, আমরা আপনাদের সহায়তা চাই এই রাজ্যের গঠনে। যে মানসিকতা নিয়ে সরকার এবং আমাদের দল এগুচ্ছে, এবং আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকেও আমরা বলবো অ্যালার্ট থাকার জন্য এবং এইসব নেতাদের চিনে নেওয়ার জন্য। আপাতত এটুকুই আমার বক্তব্য। আর যদি কারো কিছু যে কেন্দ্রীয় গৃহমন্ত্রক মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আবার খতিয়ে দেখছেন, যাতে কোনোভাবেই কোনো ধরনের প্রাণঘাতী হামলা তার উপর না হতে পারে, তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এবং রাজ্য গৃহমন্ত্রকও সে ব্যাপারে উদ্বিগ্ন, সে ব্যাপারে তারাও অ্যালার্ট হয়েছে। ভেরি রিসেন্টলি একটা মিটিং হয়েছে মায়ানমারে। কারণ মায়ানমারে সমস্ত কিংপিনদের মিটিং হয়, সবচেয়ে বড় বড় ড্রাগ পেডলার্স এশিয়া তারা ওখানে বসে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে। কারণ এত ছোট্ট রাজ্যে এখন পর্যন্ত 50,000 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যেটা অকল্পনীয় বিষয়। এই সিরিয়াস ম্যাটারগুলো কেউ চিন্তা করবো না আমরা। একই প্রশাসন, একই পুলিশ, তাকে যে কাজ করানো যায় এটা মাননীয় গৃহমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন। সেটাকে উৎসাহিত করতে হবে। আমি আপনাদের মাধ্যমে এই অনুরোধ রাজ্যবাসীকে জানাতে চাই যে আপনারা দৃঢ়ভাবে দাঁড়ান এই সরকারের পেছনে। যদি সরকার ভুল করে সময় আসবে শাস্তি দেবে, ভালো কাজ যেগুলো করছে জনগণের জন্য সেগুলোকে দয়া করে সমর্থন দেবে। এনি কোশ্চেন? আচ্ছা, এই NHIPCL পিডব্লিউডি এর কাজটা করে না, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা, এজেন্সি অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট। তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এলোকেশন বা ফান্ড দিয়েছে সেটার মধ্যে রাজ্য সরকার কোনো ভূমিকা নেই। এই দিয়ে ওরা যখন কাজ আরম্ভ করবে, তারা বিভিন্ন এজেন্সিকে নিয়োগ করে এবং তার উৎকর্ষ এবং স্ট্যান্ডার্ড যাতে বজায় থাকে সেজন্য তারা দেখাশোনা করে। তখন তার পরবর্তী সময় যে মেইনটেনেন্স অথবা এর মধ্যেও যে কাজ, এটার একটা অংশ হয়তো পিডব্লিউডি করে দিয়ে দেবে। এটা অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি অফ দি পিডব্লিউডি। পিডব্লিউডি কে সব কাজ থেকে পিডব্লিউডি নিতে পারবে না। এই লোক দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার পিডব্লিউডি নেই। কাজে এখানে টেন্ডারের কোনো প্রশ্নই আসে। দেখুন, ত্রিপুরার যে সরকার যদি পিডব্লিউডিকে কাজ দেয়, পিডব্লিউডি যখন কোনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাবে তখন টেন্ডার। আজকে যে NHIPCL সেটা পিডব্লিউডি যখন স্টেটের একটা সেন্ট্রাল স্টেটের অর্গানাইজেশন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন। আমাদের মুখ্যমন্ত্রী
যে ইচ্ছা এবং কাজ করার প্যাটার্ন এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন সেই দিকে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যকে পরিচালনা করছেন। উনি চাইছেন খুব তাড়াতাড়ি রাজ্যের ডেভেলপমেন্ট হোক এবং সেটা পরীক্ষামূলক আপনারা সবাই লক্ষ্য করেছেন যে উদয়পুর থেকে সাবরুমের রাস্তা কত সুন্দর হয়েছে। সেই রাস্তা যাতে খুব ভালোভাবে করানো যায় তার জন্য ন্যাশনাল হাইওয়ে রাস্তা করবে। ন্যাশনাল হাইওয়ে সেটাকে NHAI DCL কে দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের তাদের মধ্যে কিছু নেই, আমাদের কোনো পয়সাও নেই, উল্টো আমরা রাস্তা পাবো এবং সেই কাজের জন্য পিডব্লিউডির কাছে অনেক কাজ রয়েছে, সে পিডব্লিউডি অনেক কাজ করবে। আমরা বিগত দিনে সরকার পিডব্লিউডিকে কিভাবে সাজিয়েছে সেটা আপনারা জানেন। পিডব্লিউডিকে চোরাইবাড়ি থেকে আগরতলা রাস্তা DPR তৈরি করতে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত করতে পারেননি, কারণ তারা রাজনীতিকরণ করেছেন, পার্টির কাজ করেছেন। তাদেরকে বেসিক্যালি যারা পিডব্লিউডির ইঞ্জিনিয়ার তাদেরকে সেই কাজ করতে দেওয়া হয়নি। মানে সত্য আমি একটা কথা বলছি যেটা অনেকের ভালো নাও লাগতে পারে, বিভিন্ন ব্লকে গিয়ে আপনি দেখবেন ফ্যাশন ডিজাইনার ব্লকের ইঞ্জিনিয়ার, ফুড প্রসেসিং এর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্লকের ইঞ্জিনিয়ার। যে ব্লকের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারের দরকার রাস্তাঘাট করার জন্য, বিল্ডিং করার জন্য, সেই জায়গায় গত 25 বছর আমাদের রাজ্যটাকে একটা হাসির খোরাক তৈরি করে দিয়েছে। না বিভিন্ন জায়গায় দেখবেন যে জায়গাতে চাকরি করার দরকার সেই জায়গাতে সায়েন্সের টিচারকে, যে জায়গাতে দরকার ওই জায়গায় দেওয়া হচ্ছে আপনার আরবিক টিচার, যে জায়গায় আপনার কর্পোরেটের টিচারের দরকার এদিকে দেওয়া হচ্ছে আপনার ইংলিশের টিচার। পায়ে যদি ব্যথা হয় মাথার মধ্যে মলম লাগায়। এই সরকারের গত 25 বছর চলছিল। তাই সরকার এবং যারা সরকারকে 25 বছর সাস্টেন করার জন্য যারা বয় কলমে সাহায্য করছে, কারা করছে আপনারা জানেন। তারা কাতর দাহ আরে বাচ্চা একটা ছেলে বিপ্লব দেব 44 বছরের মুখ্যমন্ত্রী, কোন করোড়পতির মধ্যে অমিতাভ বচ্চন যার প্রশংসা করে 5 মিনিট, এমন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তথাকথিত যারা সকল লিডার, যারা মনে করে তারা ছাড়া কোনো লিডার নাই, তারা ছাড়া ত্রিপুরা রাজ্যের কোনো মুক্তি নাই, তারা বিশ্বাস করতে পারে না ত্রিপুরা রাজ্যের মানে সরকার আসার পরে 6 মাসের মধ্যে নেশা মুক্তির অভিযান করবে। মুখ্যমন্ত্রী কথা যা বলে কাজে তা করতে পারে এমন তারা কখনো আশা করেননি। তার জন্য তাদের গাত্রদাহ আপনাদের মাধ্যমে, আপনারা সবাই দায়িত্বশীল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং এই নির্বাচনে সরকারের পরিবর্তনে ত্রিপুরা রাজ্যের মুক্তির যারা দিশা দেখিয়েছেন তাদের মধ্যে আপনাদের অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা আশা করব সরকার যে ডেভেলপমেন্টের কাজগুলি করছে সেগুলি মানুষের সামনে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। আপনাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি। পার্টির পক্ষ থেকে ওনারা আমার সঙ্গে কথা বলেছেন যে থ্রেট রয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে, এসপি সিকিউরিটি থেকে আমাকে বলা হয়েছে। যদিও আমি তৎকালীন সময় আমি কুমারঘাটে গেছি, পার্টির নেতৃত্বদের সঙ্গে আমার এখন বসা হয়নি, কিন্তু আমি যতটুকু বলার তাদেরকে আমি বলেছি এবং আমরা দলের পক্ষ থেকে আমরা খুব সচেতন থাকব এবং আমরা আমাদের লিডারকে, আমাদের লিডার নয় গোটা ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষের যিনি আইকন এবং যিনি 37 লক্ষ মানুষের ডেভেলপমেন্টের জন্য বদ্ধপরিকর, সেই নেতৃত্বকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্য দল খুব সচেষ্ট থাকবে এবং দলের পক্ষ থেকে আমরা পরিকল্পনা নেব। স্পেসিফিক কোনো নিরাপত্তা ব্যবস্থা চাইবেন যাদের জন্য? না, এটা তো গৃহমন্ত্রক অলরেডি নিয়েছে। না, আপনারা দলের থেকে তো চাইতে পারেন। দলের থেকে আমরা কর্মীভাবে অ্যালার্ট করতে পারি, নট মোর দেন দ্যাট, যে তোমরা এমন কিছু করো না, এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় দলের পক্ষ থেকে, যাতে মুখ্যমন্ত্রী নিরাপত্তা। আমরা একটা শাসক দলের থেকে তো আপনারা সরকারের কাছে দাবি জানাইতে পারেন। যেহেতু পুলিশ অলরেডি তেলের সাথে আলোচনা হয়েছে, আমরা আবার আনুষ্ঠানিকভাবে দাবি জানাবো। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী দিল্লি এখন বেঙ্গল দেখুন, আপনারা শুনলে অবাক হওয়ার কথা। আমাদের রামমাধবজি গত পরশুদিন এসেছিলেন, আপনারা সবাই জানেন। রামমাধবজি অবাক হয়েছে যে একটা নতুন মুখ্যমন্ত্রীকে ইসরোতে ডেকেছে, যেটা গোটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে আজ পর্যন্ত ইসরোর সায়েন্টিস্টরা ডাকেনি। আমরা গর্বিত, আমরা আপ্লুত, সত্যি আনন্দিত যে দলটার সঙ্গে রয়েছি, বিপ্লবদার সঙ্গে কাজ করছি। বিপ্লবদাকে ইসরোতে ডেকেছে, ইসরো সায়েন্টিস্টরা ডেকেছে। উনি ব্যাঙ্গালোরে রয়েছেন, আগামীকালকে উনি দিল্লিতে যাবেন, 21 তারিখ আগরতলা আসবেন, তখন আমরা বসে সেই ব্যাপারে কথা বলবো। ইদানিং এই 2 দিনের মধ্যে আমাদের নিজের দলের সঙ্গে আমরা কথা বলে আমরা ঠিক করবো, আমাদের কার্যকর্তাদেরকে আমরা অ্যালার্ট করবো। কারণ নেশা মুক্তির আন্দোলনটা যে কত ভয়াবহ সেটা আমরা বুঝতে পারিনি, যে সেটা কত গুরুত্বপূর্ণ। বাইরের মানুষ
আজকে নীতি আয়োগ থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী সব মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছে সেটা একটা গোটা ভারতবর্ষের জন্য এক্সাম্পল হয়ে গেছে, যেটা সবাই করতে পারে। যে নেশামুক্ত ত্রিপুরা যখন গঠন হবে, যারা গাঁজার সঙ্গে যুক্ত রয়েছে সেটা তাদেরকে বিকল্প অর্থনীতি কিভাবে দেওয়া যায়, নীতি আয়োগ সেলফ ইন্টারেস্ট হয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নীতি আয়োগকে অর্ডার করেছেন যে ত্রিপুরা রাজ্যকে যাতে আলাদা প্যাকেজ দেওয়া যায়, ত্রিপুরা রাজ্যের যারা গাঁজা ব্যবসা উৎপাদন করতেন তাদেরকে যাতে বিকল্প অর্থনীতি করে ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে ভালো জায়গা পৌঁছে দেওয়া যায়। গোটা 37 লক্ষ ত্রিপুরাবাসীকে ওনারা পুরস্কৃত করবেন সেই নীতি আয়োগের মাধ্যমে টাকা দিয়ে। গতকালকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন গেছে, আপনারা জানেন। জন্মদিনে আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে টুইট করেছেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী গোটা ত্রিপুরা রাজ্যকে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে উনি অভিনন্দিত করেছেন এবং এই 37 লক্ষ ত্রিপুরাবাসীকে নিয়ে আমাদের বিপ্লবতার নেতৃত্বে আমাদের যে সরকার চলছে সেটা গোটা ভারতবর্ষকে নতুন একটা দিশা দেখাবে, সেই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন গতকাল। পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, যে অভিযোগের ভিত্তিতে একটা নোট শো করেছে, নোট, যে নোটের মধ্যে সে স্বাক্ষর ছিল মুখ্যমন্ত্রী অ্যাডভাইজার চিপ্পার সাহেবের, এবং সেটা চুক্তি হয়েছিল আপনার রাষ্ট্রীয় রাজমার্গ মন্ত্রক, যে কেন্দ্রীয় মন্ত্রক, তাদের সঙ্গে। ওইখানে মধ্যে স্পষ্ট লেখা আছে রাজ্যের পিডব্লিউডির আর্থিক ক্ষমতা নেই, আর্থিকভাবে শক্তিশালী নয় তারা, যে কারণে তাদেরকে কাজ দেওয়া যাবে না। এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার এই যে NHIDCL যেটা, সেটা ছাড়াও তো ভারতবর্ষে আরো অনেক জাতীয় সংস্থা ছিল, আছে, এখনো রয়েছে, এখনো কাজ করছে। একদম উল্টোটা, আমি জানি না, আমি বোঝাতে পারিনি বোধহয়। এখানে ঘটনা হচ্ছে দিদি যেটা বলছিলেন যে আমরা যখন রাজ্য সরকার বিভিন্ন দপ্তর থাকে, বিভিন্ন দপ্তরের বিভিন্ন ধরনের এলোকেশন দেওয়া হয়, এখন রাজ্য সরকার পিডব্লিউডিকে টাকা দেবে, সেটাও কি টেন্ডার করে করতে হবে? নাম্বার 1। নাম্বার 2, এই যে সংস্থাটা, এই সংস্থাটা তৈরি করার একটাই উদ্দেশ্য ছিল যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ এবং তার এফেক্টিভনেস এবং তার উৎকর্ষ বজায় রাখার জন্য এই সংস্থাটাকে তৈরি করা হয়েছে। এবং এই সংস্থাকে যে এলোকেশনটা দেওয়া হয়েছে তার মাধ্যমে, কারণ ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি যে উদয়পুর থেকে সাবরুম পর্যন্ত যে রাস্তা, আর পিডব্লিউডির রাস্তা, আপনি আর আমি এই রাজ্যের ছেলে মেয়ে, পিডব্লিউডির হাল ভূমিকতা আপনারা জানেন। আমরা রাজ্য সরকারের থেকে পিডব্লিউডিকে সমালোচনা করতে চাই না, কিন্তু তিনি যেটা বলেছেন প্রতিনিধিও, যে বিভিন্ন জায়গায় এমন এমন লোককে বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কোনো অভিজ্ঞতা নেই, এমনকি একটা ডিপিআরও তৈরি করে এখনো সাবমিট করতে পারে। তো কাজে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য, যে যত তাড়াতাড়ি সম্ভব এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা এই রাজ্যে যাতে হয়। এখানে লাভ মানে প্রফিট এন্ড লসের প্রশ্নটা পরে আসবে। আমার রাজ্যে বিভিন্ন সোর্সে টাকা ঢুকবে, কিন্তু এখানে এই সংস্থাকে দিলে সে যখন টেন্ডার করবে তখন অটোমেটিক্যালি আমার পিডব্লিউডি যেগুলো নেওয়ার মতো তার ইনফ্রাস্ট্রাকচার আছে সে সেগুলো নেবে এবং আগামী দিন মেইনটেনেন্সটাও সেই করবে। এখানে যে প্রশ্নটা তোলা হয়েছিল যে এখানে মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নেবে, কেন্দ্রীয় সংস্থাকে টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার, সে যখন এই কাজটা শুরু করবে তখন সে টেন্ডারিং এর মাধ্যমে এটা করবে। কাজে এখানে there is no question of taking any decision from our state government. স্টেট গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার বা এখতিয়ার এখানে নেই, কিছুই নেই। We can only suggest, we can only cooperate, we can only give them assistance. এটাই। Thank you.